This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আজ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক মনোজ আগরওয়াল। বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে আলোচনা, এসআইআর এর কাজে অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। রাজ্যে কত দফায় হবে ভোট তা নিয়ে তুঙ্গে জল্পনা। এক দফায় প্রস্তুত কমিশনকে জানিয়ে রেখেছেন সিইও জ্যোতির্ময় কর্মকার। আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে, সরাসরি চলে যাবো একবার জ্যোতির্ময়ের কাছে। জ্যোতির্ময়, গতকাল এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং তারপর আজ দিল্লিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মূলত কি কি বিষয় উঠে আসবে ফুল বেঞ্চের সঙ্গে যে বৈঠক হবে মনোজ আগরওয়ালের, সেই বৈঠকে এর পাশাপাশি ক দফায় ভোট হবে সেই নিয়েও কি আজকে আলোচনা হতে পারে? দেখো, মনোজ আগরওয়াল তিনি ইতিমধ্যেই একটি চিঠি লিখেছেন জাতীয় নির্বাচন কমিশনকে এবং সেই চিঠিতে তিনি ফাইনাল ইলেকটোরাল রোল 14ই ফেব্রুয়ারি প্রকাশ হওয়ার কথা ছিল, সেখান থেকে সময়সীমা বাড়ানোর আর্জি তিনি জানিয়েছেন এবং কোন প্রেক্ষাপটে এই আর্জি তাও তিনি ব্যাখ্যা করেছেন। অর্থাৎ এখনো পর্যন্ত শুনানি শেষ হয়নি, সমস্ত অবজেকশন এক্ষেত্রে এখনো পর্যন্ত স্ক্রুটিনাইজ করা হয়নি, যা আরও কিছুটা সময় সাপেক্ষ। গতকালই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির বেঞ্চ তারা নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনকে যে পশ্চিমবঙ্গে 14ই ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ সময় দেওয়া হোক। নতুন করে রাজ্য সরকার যে আধিকারিকদের দিয়েছে তাদের প্রপার প্রশিক্ষণ দিয়ে তাদের বায়োডাটা খতিয়ে দেখে কাদের কাজে লাগবে সেই বিষয়টি চূড়ান্ত করে তাদের কাজে লাগিয়ে 7 দিনের মধ্যে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারির পর আরও 7 দিনের মধ্যে এই কাজ শেষ করতে হবে। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি পর্যন্ত যে শুনানি শেষ হচ্ছে না সেই বিষয়টি স্পষ্ট। এবারে আজকে ফুল বেঞ্চের সঙ্গে আলোচনা করে যে বিষয়টি চূড়ান্ত করা হবে তাহলে হচ্ছে যে ফাইনাল ইলেকটোরাল রোল কবে প্রকাশ করা হবে। যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে আজকের বৈঠকেই এই যাবতীয় রূপরেখাগুলি স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ রয়েছে, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনের পদক্ষেপ কী হবে। দ্বিতীয়ত যে বিষয়, রাজ্যে আধিকারিক ব্যবহার নিয়ে একটা সংঘাতের জায়গা তৈরি হয়েছে রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের। বারবার ধরে বলা হচ্ছে যে পদমর্যাদার অফিসার চাওয়া হয়েছে সেই পদমর্যাদার অফিসার পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে নতুন করে যে 8,505 জন গ্রুপ বি পদমর্যাদার অফিসার পাওয়া গিয়েছে তাদেরকে মাইক্রো অবজারভারদের সঙ্গে কিভাবে কাজ করানো হবে সেই বিষয়টি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যে ইআরওদের সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত। সেক্ষেত্রে এবারে নির্বাচন কমিশনের নোটিফিকেশন কি হয় নজর থাকবে সেদিকে। সর্বোপরি তুমি যে প্রশ্ন করলে যে ভোট ক দফায় হবে সেই বিষয়টিও আলোচনা হতে পারে। এক্ষেত্রে যে বিষয় বিচার্য হবে তা হচ্ছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি, কত বাহিনী হাতে থাকছে জাতীয় নির্বাচন কমিশনের এবং সেই বাহিনীকে সারা রাজ্যে কিভাবে ব্যবহার করা সম্ভব, এই প্রত্যেকটা বিষয় খতিয়ে দেখেই দফা ঠিক করা হবে। তবে যে খবর আমরা পাচ্ছি যে বিষয়টি নিয়ে আলোচনা হলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজকের বৈঠকে নেওয়া হচ্ছে না। মূলত ফাইনাল ইলেকটোরাল রোল এবং তার পাশাপাশি রাজ্যের যে আধিকারিকদের পাওয়া যাচ্ছে তাদের কিভাবে ব্যবহার করা হবে সেই সংক্রান্ত বিষয় নিয়েই আজকের বৈঠকে মনোজ আগরওয়াল ফুল বেঞ্চের সঙ্গে আলোচনা করবে। ধন্যবাদ জ্যোতির্ময়, আমাদেরও নজর থাকবে। রাজ্যে এসআইআর প্রক্রিয়ার সময় আরো বাড়ছে, নথি যাচাইয়ের সময়সীমা আরো 7 দিন বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। 14ই ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে না চূড়ান্ত ভোটার তালিকা, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। কমিশন সূত্র মারফত এই খবরই পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। কিন্তু কবে প্রকাশিত হবে এই চূড়ান্ত ভোটার তালিকা, কবে ভোট ঘোষণা করবে নির্বাচন কমিশন, এবার রাজ্যে ক দফায় হবে বিধানসভা ভোট, সেই প্রশ্ন উঠে আসছে। 28 তারিখের মধ্যে কোনোভাবে চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভব হবে? প্রকাশ করা চূড়ান্ত ভোটার তালিকা কেন সম্ভব হবে না? হবে কেন সম্ভব হবে না? মানে আজকে যেমন বলা হলো যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করে তাদের 7 দিন একেবারে প্রশিক্ষণ দিয়ে, সেই সময় কি তাদের শুনানি বন্ধ থাকবে যখন তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এই সময়কালটা? না, কাজ তো চলছে, আমাদের কাজ তো চলছেই। মাইক্রো অবজারভার তো হেল্প করবে, আগে তো ওদের ট্রেনিং হবে, তবে ওরা হেল্প করবে, কোনো প্রবলেম নেই, কাজ চলবে, ইয়ারও কাজ তো চলবে। কমিশনে গ্রুপ বি অফিসারদের তালিকা পাঠালো রাজ্য, 8,505 জন অফিসারের তালিকা কমিশনে পাঠিয়েছে রাজ্য। আদালতের নির্দেশে তালিকা নবান্ন পাঠিয়েছে। আজ বিকেল 5টার মধ্যে ডিওর কাছে রিপোর্ট করতে হবে অফিসারদের। এসআইআর এর কাজ নিয়ে অফিসারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন। খাওয়া হয়ে গেছে, পাত
উঠে লোকে হাত ধুতে যাচ্ছে, তখন যদি কেউ বলে 1 হাতা শুক্তো দেবো, তাহলে তার মানে যা দাঁড়ায় তাই হচ্ছে। তো এখন সব কিছু শেষ হয়ে গেল, সব কিছু হওয়ার পরে আমি এক গাদা লোককে পাঠিয়ে দিলাম, প্রত্যেক মুহূর্তে বিরোধিতা করলাম, বিডিও অফিসে আগুন দিয়ে দিলাম একাধিক জায়গায়, দোষীদের সাজা হলো না, এনআইএ তদন্তের ডাক পড়লো বিভিন্ন জায়গা থেকে। এরপরে এসব বলে লাভ নেই, মানুষ বুঝেছে, আশা করি নির্বাচন কমিশনও বুঝছেন, বা যে জজ সাহেবরা এসব দেখাশুনো করছেন তারাও বুঝতে পারছেন। নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার, সবাইকেই বলবো, দিল্লিতে বসে থার্মোম দিয়ে এইসব জিনিসকে চাপা দেওয়া যায় না। বাংলার বা বাঙালির কষ্ট বুঝতে গেলে পশ্চিমবঙ্গের মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ওনারা আসুন, রাস্তায় ঘুরুন, বিভিন্ন জায়গায় যান, তাহলে ওনারা বুঝতে পারবেন। যে অফিসাররা কেউ ইয়ারও, কেউ এইআরও, কেউ বিএলওর কাজ করছেন, তারা অধিকাংশ কেন পুরোটাই সরকারি কর্মী, এবং এদের একটা বিরাট অংশ স্কুল এবং কলেজের শিক্ষক শিক্ষিকারা। এমনিতেই প্রচুর স্কুল থেকে শিক্ষক তুলে নেওয়া হয়েছে, এরপরে যদি আরও শিক্ষকদের তুলে নেওয়া হতো তাহলে কার্যত পড়ুয়াদের একটা শিক্ষাবর্ষ নষ্ট হয়ে গেল। এখন বিজেপির একটা রাজ্য দখল করার জন্য, রাজ্যের ক্ষমতা দখলের জন্য রাজ্যের শিক্ষা একটা বর্ষে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হলে কিছু যায় আসে না, কিন্তু বাংলার মানুষের যায় আসে। কমিশনের সফটওয়্যারের ভুল ধরল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, অসঙ্গতি সফটওয়্যার নিয়ে এসআইআর শুনানিতে এআই টুল নিয়ে কমিশনকে ভৎসনা সুপ্রিম কোর্টে। বানান, বয়স, বিভ্রাটে ক্ষোভ শীর্ষ আদালতে। এআই নির্ভর সফটওয়্যার ব্যবহারের সীমাবদ্ধতা নিয়েও করা মন্তব্য। শীর্ষ আদালতের মন্তব্য, নির্বাচন কমিশন সফটওয়্যার ব্যবহার করার ফলে বহু মানুষের কাছে তথ্যগত অসঙ্গতির যুক্তিতে নোটিশ যাচ্ছে, মাঝের নাম বাদ যাওয়ার কারণেও নোটিশ পৌঁছচ্ছে। কমিশনের ব্যবহৃত সফটওয়্যারের সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতিদের পর্যবেক্ষণ, বাস্তব পরিস্থিতির বিচার না করে কেবল যান্ত্রিক ত্রুটির উপর নির্ভর করে আমজনতাকে হয়রানি করা হচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে। আর এদিকে আপনারা জানেন যে এসআইআর কে শুনানি কেন্দ্রে পরপর অশান্তি হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর এই নিয়ে এবার রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডেকে শোকজ করল সুপ্রিম কোর্ট। আগামী সোমবার পরবর্তী শুনানির আগে জবাব দিতে হবে। সম্প্রতি রাজ্যে এসআইআর সংক্রান্ত এনুমারেশন ফর্ম পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, ওই ঘটনায় কোনো এফআইআর দায়ের হচ্ছে না বলেও অভিযোগ কমিশনে। সোমবার ওই ঘটনা নিয়েও প্রশ্ন তোলে আদালত। এর জন্য রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করেছে সুপ্রিম কোর্ট। হলফনামা দিয়ে তাকে কারণ জানাতে বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেস কালো কাপড় পরে এখানে এসেছিল তো দিল্লিতে, সুপ্রিম কোর্ট আজকে কালো কাপড়ের ওপরে সম্পূর্ণ সাদা রং করে দিয়েছে। ভারতবর্ষের সংবিধান সব রাজ্যের জন্য প্রযোজ্য, পশ্চিমবঙ্গ আলাদা কোনো রাষ্ট্র নয়। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানানো হচ্ছে। মানুষ যে হয়রানির শিকার হয়েছেন তার জন্য দায়ী প্রশাসন, তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, সেটা আজকে সুপ্রিম কোর্টের রায়ে উঠে এসেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে কার্যত সুপ্রিম কোর্ট নস্যাৎ করে দিয়েছে। পুলিশের সর্বোচ্চ পদাধিকারী ডিজিপি, তাকে শোকজ করা হয়েছে। এটাই তো প্রমাণ করছে যে যা অসঙ্গতি তৈরি হয়েছে, যা অচল অবস্থা তৈরি হয়েছে, সেটা সরকারকে দিয়ে হয়েছে, সরকারি প্রশাসনকে দিয়ে হয়েছে, পুলিশের সহযোগিতায় হয়েছে। মাদক কারবারের অভিযোগে হুমায়ুন কবিরের মেয়ে শ্বশুরবাড়ির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। 10,73,75,000 টাকার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতের। মাদক মামলায় কোর্টের নির্দেশ পেয়ে সক্রিয় পুলিশ। হুমায়ুন কন্যা সুলতানার শ্বশুর শরীফুল ইসলামের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করেছে। লালগোলা সহ 17 জায়গায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তির হদিশ। গত কয়েক বছরে মাদক পাচারের লভ্যাংশ দিয়ে বিভিন্ন এলাকায় জমি, বাড়ি ও বাণিজ্যিক সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ। আর পুরোটাই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি হুমায়ুন কবিরের। পুলিশের এই পদক্ষেপের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবির। টার্গেট হচ্ছে বাবার সাথে কিছু করতে পারছে না, এবার ফ্যামিলির ক্ষতি করলে তো তেনার গায়ে লাগবেই। মেয়ের যদি কিছু করে, ছেলের যদি কিছু করে, বৌমার যদি কিছু করে, গায়ে তো সবারই লাগবে। রাজনৈতিক চক্রান্ত। আমার শ্বশুরমশাই কোনো কিছুতে নেই, আমার হাজবেন্ডও তাই কোনো কিছুতে নেই, হঠাৎ করে এরকম প্রবলেম।
এরকম কোনোদিনও হয়নি। এটা শুধুমাত্র করেছে মমতা ব্যানার্জির লোক, ওনার উদ্যোগেই হচ্ছেন এটা। মেয়েকে টার্গেট করছে, জামাইকে টার্গেট করছে। আমার হাজব্যান্ড বিজনেসম্যান, আর নর্মাল অন্য কোনো কিছুতেই হাজব্যান্ডকে টার্গেট করা, আমাকে টার্গেট করা। এটার একটাই রিজন হচ্ছে হুমায়ুন কবির। চিমনি ভাটা থেকে প্রতি বছরে 60 লাখ থেকে 1 কোটি টাকা রোজগার হয়, তাহলে তার সম্পত্তি থাকবে, সেটা ওসি লালগোলা ঠিক করে দেবে তার সম্পত্তি। এসডিপিও ভগবানগুলা, সিআই লালগোলা আর ওসি অতনু দাসকে জুডিশিয়ালে তোলা হবে, হাইকোর্টে তোলা হবে। হাইকোর্টে গিয়ে তাদের এখতিয়ার বহির্ভূত যে ক্ষমতা দেখাচ্ছে, সেই ক্ষমতার বিচার নিশ্চয় হাইকোর্টের বিচারপতিদের কাছে পাওয়া যাবে। এছাড়াও আমি সময় বের করতে পারলেই লালগোলা থানার আধিকারিকের সাথে এর বোঝাপড়া আমরা করব। আমরা পিছু পাত্র নই, পিছু হটার কোনো প্রশ্নই নাই। যত রকমই টর্চারিং করুক, অত্যাচার নামিয়ে আনুক, আমাতেই ভীত নই, বিচলিত নই, চিন্তিত নই। পশ্চিমবাংলায় পুলিশ যেটা করে বেশিরভাগ রাজনৈতিকভাবে প্রেরিত হয়ে করে। তো যদি অন্যায় করে থাকে তো নিশ্চয়ই তার ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু হুমায়ুন কবির প্রশ্ন তুলেছেন, আওয়াজ তুলেছেন সরকারের বিরুদ্ধে বলে তার পরিজনের বিরুদ্ধে পুলিশ ঝাঁপিয়ে পড়বে, এটা গণতন্ত্রের মধ্যে হতে পারে। কারা মাদক ব্যবসা সঙ্গে জড়িত ডালে পালায়, সেগুলো মানুষ এবার বিচার করুন। প্রতিহিংসার কিসের রাজনীতি? এটা মামলা পুরনো অর্ডার কোর্টের, দীর্ঘদিন ধরে কোর্টে চলেছে। ভিকটিম কার্ড খেললে হবে? মামলা তো পুরনো মামলা তো গতকাল তৈরি হয়নি, তদন্ত তো গতকাল থেকে হয়নি, বা এই গত কদিনের হুমায়ুন কবির বিদ্রোহ করার পর কিছু তো হয়নি। হুমায়ুন কবির বিজেপির বি টিমের দায়িত্ব নেওয়ার পর থেকে তো হয়নি ব্যাপারটা।